আচ্ছা, আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে বেনজিন রিং এবং তার যা যা আইসোমার হয় সেইগুলো। দেখ, এখানে একটা আঁকা আছে বেনজিন রিং, যেখানে বেনজিন নিউক্লিয়াসটায় যে ছটা কার্বন আছে সেখানে আমি ওই স্কেলিটাল স্ট্রাকচারটা এঁকেছি এবং প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন আছে এবং অল্টারনেটিভ ডাবল বন্ড আছে। অর্থাৎ প্রত্যেকটা কার্বনই কিন্তু দেখ চারটে করে হাত আছে। একটা হাইড্রোজেনের সাথে দুটো কার্বনের সাথে পাশের যে কার্বনগুলো নেবারিং কার্বনের সাথে, আর একটা কার্বনের সাথে ডাবল বন্ড করা আছে। এইভাবে প্রত্যেকটা কার্বনই কিন্তু চারটে করে হাত স্যাটিসফাই করছে। এখন এটাকে আমরা সহজে আঁকি এইভাবে, যে এটা হচ্ছে একটা বেনজিন নিউক্লিয়াস এবং এই পাই বন্ড, এখানে টোটাল কটা পাই বন্ড আছে? তিনটে পাই বন্ড। মানে তিনটে পাই বন্ড মানে ছটা পাই ইলেকট্রন আছে। অর্থাৎ এক একটা বন্ড, পাই বন্ড তো দুটো করে ইলেকট্রনের সমন্বয়ে গঠিত, তার মানে 6 পাই ইলেকট্রন। এখন এই পাই বন্ডগুলো যেহেতু মোবাইল, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, তার জন্য এটাকে আমরা এইভাবে আঁকি। এখন দেখা গেছে যে মানে অরিজিনাল যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ মেজার করা হয়, তাহলে সেখানে দেখা গেছে এক্স রে ক্রিস্টালোগ্রাফিক অ্যানালিসিসে যে 1.53 অ্যাংস্ট্রম এক একটা সিসি সিঙ্গেল বন্ড। এমনি যেটা অ্যালকেনে, যেমন ধর C2H6 এইগুলোর ক্ষেত্রে যে সিসি তিনটে হাইড্রোজেন করে আছে, এরকম তিনটে করে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এবং এই যে কার্বনগুলো, এগুলো হচ্ছে সব সিসি সিঙ্গেল বন্ড এবং 1.53 অ্যাংস্ট্রম। এবারে আছে ধর যদি সিসি ডাবল বন্ড হয়, তাহলে সিসি ডাবল বন্ডের ক্ষেত্রে কীরকম না, এই যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ড মেজার করে দেখা গেছে যে 1.43 অ্যাংস্ট্রম। কিন্তু দেখা গেছে যে বাস্তবে যে বেনজিন নিউক্লিয়াসে তার যে তোর সিসি বন্ডগুলো, প্রত্যেকটা সিসি বন্ডই বেনজিন নিউক্লিয়াসে হচ্ছে 1.46 অ্যাংস্ট্রম। তার মানে ইন বিটুইন সিঙ্গেল বন্ড লেন্থ এবং ডাবল বন্ড লেন্থের মাঝামাঝি প্রত্যেকটা বন্ড লেন্থ। তার মানেই বোঝা যায় যে প্রত্যেকটা বন্ডই হচ্ছে ইকুয়াল এবং একবারে ট্রু সেন্সে সিঙ্গেল বন্ডও নয়, আবার ট্রু সেন্সে ডাবল বন্ড ক্যারেক্টারও নয়, ইন বিটুইন সিঙ্গেল বন্ড অ্যান্ড ডাবল বন্ড। যে কারণে আমরা এইভাবে দেখাই যে ডাবল বন্ডটা এখানেও থাকতে পারে, আবার তার পর মুহূর্তে তার পাশের কার্বনগুলোর মধ্যে ডাবল বন্ডটা রয়েছে, যেমন এরকম করে অল্টারনেটিভ ওয়েতে থাকে। এবং আমরা সেটাকে সহজভাবে লিখি বেনজিন নিউক্লিয়াসকে, যে কোথায় ডাবল বন্ডের পজিশন আছে সেটা যেহেতু জানা যায় না ঠিক কোনো একটা মুহূর্তে, তার জন্য আমরা এইভাবে আঁকি বেনজিন নিউক্লিয়াসকে এবং ধরেই নেওয়া হয় যে এই ছটা হাতে ছটা হাইড্রোজেন আছে। এবারে ধর বেনজিন নিউক্লিয়াসে সাধারণত কীরকম রিয়াকশন হয় না, যেহেতু বেনজিন নিউক্লিয়াস ধর আমরা জানি দু ধরনের রিয়েজেন্ট হতে পারে যে কোনো অর্গানিক কেমিস্ট্রিতে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট অথবা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। সাধারণত দেখা গেছে যে বেনজিন নিউক্লিয়াসে যেহেতু 6 পাই ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি এখানে বেশি, তার ফলে অবভিয়াসলি ইলেকট্রোফিলিক অ্যাটাকটাই ভালো হবে অ্যাজ কম্পেয়ার টু নিউক্লিওফিলিক অ্যাটাক। যে কারণে বেনজিন রিয়াকশানগুলো সবই ইলেকট্রোফিলিক রিয়াকশান হয়। এখন বেনজিন রিয়াকশানে যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটে, তাহলে কি হবে? বোঝাই যাচ্ছে যে বেনজিন নিউক্লিয়াসে একটা ঢুকবে, আর এই ইটা যে ঢুকছে নিশ্চয়ই একটা হাইড্রোজেনকে তো রিপ্লেস করে, তার মানে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাচ্ছে H+ হিসেবে, ঠিক আছে। এবং এর যে মেকানিজমটা সেটা যদি দেখা যায়, সেটাও হচ্ছে এই 2 স্টেপ রিয়াকশান। অর্থাৎ এরকম একটা বেনজিন নিউক্লিয়াস, সে এরকম ধর হাইড্রোজেন আমি যেটা রিপ্লেস করব সেটাকে দেখাচ্ছি, এবারে তার সঙ্গে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে এবং প্রথমে যেটা হয় কি, একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে যায় এবং এরকম একটা জিনিস তৈরি হয় যে হাইড্রোজেনটাও বেরিয়ে যেতে চাইছে, আর সাথে সাথে ইলেকট্রোফিলিক যে অ্যাটাকটা সেটাও হচ্ছে। এবং তারপরের স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেনজিন নিউক্লিয়াসেই একটা ইলেকট্রোফিলিক চলে আসছে এবং এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এবং এই ট্রানজিশন স্টেট যেখানে দেখ একটা পজিটিভ চার্জ দেখিয়েছি, কারণ পাই ক্লাউডটাও নিশ্চয়ই এখানে চেঞ্জ হচ্ছে, নিজেদের শিফট করছে, এইটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। আগে একটা আমরা পড়েছিলাম পাই কমপ্লেক্স, অ্যাডিশন রিয়াকশানে ওই ব্রোমোনিয়াম আয়ন, এখানে হচ্ছে এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এখন ধর এই যে বেনজিন রিং, সেই বেনজিন রিংয়ে ধর একটা ইলেকট্রোফাইল অ্যাটাক আছে, অর্থাৎ আছে অলরেডি।
এছাড়াও যদি আরেকটা সেকেন্ড ইলেকট্রোফাইল আসে, সেই সেকেন্ড ইলেকট্রোফাইল যদি আসতে চায়, তাহলে এটা ধর আমি ই প্লাস না দিয়ে আমি বলছি ধর জেড, তাহলে এই যে অলরেডি যেটা ই যুক্ত আছে তার রেসপেক্টে কোথায় কোথায় হতে পারে, একটা হতে পারে জেড তার পাশের কার্বনে ঢুকতে পারে, এই পাশের মানে এখানেও হতে পারে বা এখানেও হতে পারে। আর কি হতে পারে, আরেকটা হতে পারে যে এই ই থেকে একটা কার্বন ছেড়ে একটা জায়গায় এরকম জেড হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে ইটা তার ঠিক প্যারা পজিশনে, অর্থাৎ ঠিক একবারে বিপরীত দিকে জেডটা ঢুকতে পারে। এই পজিশনটাকে আমরা বলি সাধারণত অর্থ, এটাকে বলি সাধারণত আমরা মেটা পজিশন, আর এটাকে বলি আমরা প্যারা পজিশন। এবং দেখ, তিনটে যে আইসোমার হচ্ছে, এই তিনটের মধ্যে অর্থ দুটো হতে পারে, দুটো কেস, কারণ এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। মেটাও দুটো হতে পারে, এদিকে বা এদিকে, আর প্যারা কিন্তু একটাই হতে পারে, ঠিক তো? তা এই তিন ধরনের আইসোমার হয়। এখন এই যে অর্থ সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ জেডটা এই ইর রেসপেক্টে অর্থ হয়ে যাবে, না মেটায় আসবে, না প্যারায় আসবে, সেটা গভর্ন হয় এই আগে থেকে যে ইলেকট্রোফাইলটা রয়েছে তার ক্যারেক্টারের ওপর নির্ভর করে। অর্থাৎ এই ইটাই ডিটারমিন করে যে জেড যে আসবে তাকে আমি কোথায় পজিশনটা দেব। তা সাধারণত দেখা যায় যে যারা প্লাস আর বা প্লাস আই গ্রুপ, যে ইলেকট্রোফাইলগুলো প্লাস আর বা প্লাস আই গ্রুপ, তারা সাধারণত অর্থ বা প্যারা পজিশানে ওই সেকেন্ড সাবস্টিটিউয়েন্টকে তোর রাখতে চায়, এদেরকে তার জন্য বলা হয় অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। আর যদি মাইনাস আর বা মাইনাস আই গ্রুপ কোনো যুক্ত থাকে, অর্থাৎ ইটা যদি মাইনাস আই বা মাইনাস আর হয়, তাহলে সেটাকে আমরা সাধারণত বলি মেটা ডিরেক্টিং গ্রুপ। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমরা শিখলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন এই প্লাস আর বা প্লাস আই গ্রুপগুলো অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ হয়, সেটা আমরা দেখতে গেলে দেখবো এরকম করে যে ধর একটা প্লাস আর গ্রুপ হচ্ছে ধর যারা লোন পেয়ার ইলেকট্রন দিচ্ছে এই বেনজিন নিউক্লিয়াসে অথবা ইলেকট্রন পুশ করছে। তো ধর এরকম প্লাস আর বা প্লাস আই ওয়ালা গ্রুপ হচ্ছে, যেমন ধর CH3 বা OH বা NH2। কেন এরা? কারণ এখানে দেখ CH3 হচ্ছে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট, OH এর হচ্ছে তোর লোন পেয়ার অফ ইলেকট্রন, সে পুশ করতে পারে বেনজিন নিউক্লিয়াসে। NH2 তারও লোন পেয়ার আছে, ফলে পুশ করতে পারে। এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধর OH দিই, এই OHটা প্রথমেই যদি থাকে, তাহলে সে কি করে না, এখানে রেজোনেন্স করছি আমি, একটু রেজোনেন্সটা ভালো করে দেখ। যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে ও রয়েছে OH, প্রথমে কি হয় না, এই যে অক্সিজেনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ারটা এখানে পাই বন্ড তৈরি করছে। এইখানে যদি পাই বন্ড তৈরি করে, তাহলে এখানে তো 5টা কার্বনের হাত হয়ে যাবে এই কার্বনটার। তখন কি করবে, এই পাই বন্ডটা সোজা গিয়ে এইখানে গিয়ে নেগেটিভ ক্লাউডটা ডেন্সিটিটা বাড়াবে। তাহলে তারপরের স্টেপে কি হলো না, এখানে নেগেটিভ চার্জ হলো, এখানে ডাবল বন্ড হয়ে গেল, OH হলো, আর ও এর মাথায় পজিটিভ চার্জ হলো, আর এই পাই বন্ডগুলো যেরকম আছে সেরকম থাকলো। এর পরের স্টেপে কি হয় না, এই ইলেকট্রনটা তখন এইখানে গিয়ে ডাবল বন্ড ফর্ম করবে। যেই ডাবল বন্ড ফর্ম করতে চাইবে, এই কার্বনটা তখন 5টা হাত হয়ে যাবে, কারণ একটা করে তো হাইড্রোজেন আছে অলরেডি। তার জন্য এই পাই বন্ডটা তখন এইখানে গিয়ে ইলেকট্রন ডেন্সিটি তৈরি করবে। তৈরি করলে কীরকম ঘটবে না, এইখানে নেগেটিভ চার্জ, এইখানে পাই বন্ড ফর্ম হয়েছে, এটা আগেই ছিল, এখানে OH এই পজিটিভ চার্জ হলো। এরপরে স্টেপে কি হয় না, এই পাই বন্ডটা এখানে পাই বন্ড ফর্ম করবে, এই মাইনাস চার্জটা, আর এইখানেও ঠিক একইভাবে 5টা হাত হওয়ার জন্য এইখানে তখন নেগেটিভ ডেন্সিটিটা তৈরি হবে। অর্থাৎ পাই বন্ডটা একবার করে তোর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে এক একটা কার্বনে, আবার তারপর মুহূর্তে কি করছে না, আবার পাই বন্ড ফর্ম করছে। এটা এরকম রইলো, এরকম রইলো, আর এখানে যেরকম রয়েছে OH প্লাস রইলো। এর পরের স্টেপে কী হলো না, এটা আবার এখানে গেল, আর এই আবার ব্যাক করে গেল। তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো না, এরকম এরকম, আর এখানে OH হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখ যে এইখানে ইলেকট্রন ডেন্সিটিগুলো ঠিক কোথায় কোথায় বাড়ছে। দেখ, এটা হচ্ছে অর্থ পজিশন এই OH এর রেসপেক্টে, এখানেও দেখ তোর এইখানে হচ্ছে প্যারা পজিশন, আর এখানে হচ্ছে অর্থ পজিশন। অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটিটা বৃদ্ধি হচ্ছে কোথায়, অর্থ এবং প্যারা পজিশনে। কার সময় না, যদি এই গ্রুপটা প্লাস আর বা প্লাস আই হয়, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করছে টু দ্য নিউক্লিয়াস। ঠিক আছে,
তার ফলে এ কী করছে, আরও বেনজিন নিউক্লিয়াস অলরেডি ইলেকট্রন রিচড একটা স্পিসিস, কারণ যেহেতু 6 ইলেকট্রন আছে। আবার অ্যাট দ্য সেম টাইম সেখানে কি হচ্ছে না, ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দিচ্ছে। কে বাড়াচ্ছে না, এই OH গ্রুপটা। ফলে এর পরে যে ইলেকট্রোফাইলটা আসবে সে কোথায় চাইবে আসতে, অবভিয়াসলি যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, অর্থাৎ অর্থ পজিশন বা প্যারা পজিশনে আসতে চাইবে। ফলে সাধারণত প্লাস আর বা প্লাস আই গ্রুপগুলো অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ হয়। ঠিক আছে, এবারে প্লাস আর এর ক্ষেত্রে আমি এটা দেখিয়েছি, কিন্তু প্লাস আই এর ক্ষেত্রে তো আর এরকম ডবল বন্ড ফর্ম হবে না, কারণ CH3 বা C2H5 অর্থাৎ অ্যালকিল গ্রুপগুলো তো প্লাস আই গ্রুপ, ইন্ডাকটিভ এফেক্ট, তার জন্য অর্থ প্যারা পজিশনটা হবে, কিন্তু এরকম করে রেজোনেন্স আমরা দেখাতে পারবো না। অর্থাৎ আমি এখানে যেমন লোন পেয়ার আছে সেরকম এখানে তো আর লোন পেয়ার নেই CH3, যে CH3 থেকে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে তা নয়, এখানে শুধু পুশ করছে। অর্থাৎ এর এফেক্টটা অর্থ প্যারা ডিরেক্টিভ, কিন্তু অতটা প্লাস আর এর মতো অতটা জোরালো হবে না। ঠিক আছে, এবার আমি দেখি যে মাইনাস আই বা মাইনাস আর গ্রুপ হলে কেন মেটা ডিরেক্টিং হচ্ছে। দেখা যাক, যেমন ধর আমি এখানে একটা আঁকছি, এরকম মাইনাস আই মাইনাস আর গ্রুপ অনেক আছে, আমি এরকম একটা চার্ট নয় দিয়ে দেবো কারা মাইনাস আই মাইনাস আর গ্রুপ। ধর একটা NO2 গ্রুপ, এ হচ্ছে মাইনাস আর গ্রুপ। কেন মাইনাস আর আমি একটু বুঝিয়ে দিই, যে এখানে ধর NO2 গ্রুপ রয়েছে, তার মানে এ হচ্ছে ইলেকট্রন উইথড্র করছে, মাইনাস আর গ্রুপ। কীরকম ইলেকট্রন উইথড্র করার পিছনে কারণ কি না, আমরা যদি ভালো করে আঁকি NO2টাকে, তাহলে NO2টাকে দেখতে হচ্ছে এরকম, N দুটো ও আছে, একটা ডাবল বন্ডেড ও, একটা সিঙ্গেল বন্ডেড ও, এখানে নেগেটিভ চার্জ, আর নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ। কেন, কারণ নাইট্রোজেনের দেখ 4টে হাত হয়ে গেছে, তাই পজিটিভ চার্জ। এবারে যখনই পজিটিভ চার্জ, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রনটা এখানে টানবে। এখন টানার আগে এই নাইট্রোজেন অক্সিজেনের যে ডাবল বন্ড, সেখানে দেখা যায় যে অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন, ফলে এ আগে টানছে। যেই টানবে সঙ্গে সঙ্গে এই পাই বন্ডটা এখানে গিয়ে আটকাবে। যেই আটকালো তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো, একবার ছবিটা আঁকি না, এইখানে নাইট্রোজেনের মাথায় ডাবল বন্ড হলো, এখানে অক্সিজেন মাইনাস চার্জ, এখানেও অক্সিজেন মাইনাস চার্জ আগেই যেটা ছিল, আর নাইট্রোজেন কিন্তু সেই পজিটিভই রয়ে গেল, কারণ 4টে হাতই রয়েছে। এবং আরেকটা জিনিস হলো যে এখানে একটা পজিটিভ চার্জ হলো, যেহেতু এই পাই বন্ডটা শিফট করেছে, এখানে ডাবল বন্ড ফর্ম করেছে, এবং এই যে পাই বন্ডগুলো আগে ছিল সেটাই রইল। এর পরের স্টেপে কী হবে না, এই পাই বন্ডটা এখানে গিয়ে ঘুরবে, ঘুরে কি হলো না, এখানে একটা পাই বন্ড ফর্ম করলো, পজিটিভ চার্জটা এখানে তৈরি হলো, এটা আগেও যেরকম ছিল এই পাই বন্ডটা, আর এখানে যেরকম রয়েছে ও মাইনাস ও মাইনাস, এবং নাইট্রোজেনের মাথায় প্লাস। এর পরের স্টেপে কী হলো, পরের স্টেপে যেটা হলো সেটা হচ্ছে যে এই পজিটিভ চার্জটার জন্য এখান থেকে পাই বন্ডটা আসছে, পাই বন্ডটা যেই এখান থেকে আসবে তাহলে এখানে একটা পাই বন্ড ফর্ম করবে, এটা আগেই তৈরি হয়েছিল, আর এখানে পজিটিভ চার্জ তৈরি হলো, এখানে নাইট্রোজেন মাথায় পজিটিভ চার্জ যেরকম ছিল, নেগেটিভ নেগেটিভ। এর পরের স্টেপে কি হচ্ছে, এর পরের স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পজিটিভ চার্জটাকে আবার নিউট্রালাইজ করছে, অর্থাৎ নাইট্রোজেন এখান থেকে আবার ডবল বন্ডটা সরিয়ে দিচ্ছে, এবং ডবল বন্ড যেই সরাচ্ছে এখান থেকে অক্সিজেন থেকে আবার নাইট্রোজেন থেকে ডবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে এখানে ডাবল বন্ড ও হলো, এখানে ও মাইনাস চার্জ হলো, এটা যেরকম রইল এরকম থেকে গেল। এবং খেয়াল করে দেখ যে এই টোটাল যতগুলো রেজোনেন্স স্ট্রাকচার আমি আঁকলাম, মাইনাস আর গ্রুপ, নাইট্রো গ্রুপ হচ্ছে মাইনাস আর গ্রুপ, সেই কারণে দেখা যাচ্ছে যে পজিটিভ চার্জটা বা পজিটিভ ক্যারেক্টারটা কোন পজিশনগুলো বেশি পাচ্ছে, অবভিয়াসলি অর্থ এবং প্যারা পজিশন। ফলে একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক যদি এক্ষেত্রে করতে চায়, সেকেন্ড আরেকজন সাবস্টিটিউয়েন্ট আসতে চায়, সে কোথায় করবে, নিশ্চয়ই অর্থ এবং প্যারা পজিশনে করবে না, কারণ সেখানে তো পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তাহলে অবভিয়াসলি সেখানে মেটা পজিশনে সে করতে চাইবে, তাই মেটা পজিশনে সে অ্যাটাক করবে। তার জন্য মাইনাস আর গ্রুপ যদি যুক্ত থাকে, অর্থাৎ ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট বেনজিন রিংয়ে যদি কোনো এমন থাকে যে মাইনাস আর গ্রুপ, তাহলে সে সবসময় সেকেন্ড যে আরেকটা ইলেকট্রোফাইল আসবে সে সবসময় তার রেসপেক্টে মেটা পজিশনে ঢুকবে, তাই এদেরকে বলা হয় মেটা ডিরেক্টিং গ্রুপ। ঠিক আছে, আর আগেরটা হলো অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে এইটুকু, এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো খুব সহজ, প্রথমে মনে হবে খুব শক্ত, এইগুলোকে জাস্ট স্ট্রাকচারগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবারে তোরা বইয়েও পাবি যে প্লাস আর মাইনাস আর গ্রুপ কোনগুলো, সেইটার একটা টেবিল বইয়ে দেখবি আছে, সেই টেবিলটা একটু ভালো করে তৈরি রাখবি, দরকার হলে একটা খাতায় টুকে রাখবি কোনটা প্লাস আর কোন গ্রুপগুলো মাইনাস আর, তাহলে বুঝে যাবি যে প্লাস আর গ্রুপ যদি বেনজিনে অ্যাটাচ থাকে তাহলে কি হয় না, অর্থোপ্যারা পজিশনের সেকেন্ড সাবস্টিটিউয়েন্টটা আসে, আর যদি তোর মাইনাস আর গ্রুপ যুক্ত থাকে বা মাইনাস আই গ্রুপ যুক্ত থাকে,
তাহলে সেখানে মেটা পজিশনে আসে সেকেন্ড সাবস্টিটিউয়েন্টটা। এবং এটা আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো হ্যালোজেনগুলো কীরম টাইপের, হ্যালোজেনগুলোর অদ্ভুত ক্যারেক্টার যে হ্যালোজেনগুলো লোন পেয়ার আছে, ফলে অবভিয়াসলি ইলেকট্রন পুশ করছে, অর্থাৎ এদের প্লাস আর এফেক্ট আছে। আবার অ্যাট দ্য সেম টাইম মাইনাস আই আছে, ঠিক আছে, কিন্তু মাইনাস আই এফেক্টটাই জোরালো বেশি, অর্থাৎ সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট যেটা আসবে সেটা অর্থ এবং প্যারা পজিশনেই আসবে, কিন্তু মাইনাস আই এফেক্টটা থাকার জন্য অর্ডিনারি যদি বেনজিন রিংয়ে একটা ইলেকট্রোফাইল অ্যাটাক করতে চায় আর একটা ধর এরকম এক্স অর্থাৎ হ্যালোজেনওয়ালা একটা কম্পাউন্ডে আসতে চায়, তাহলে এখানে অর্থপ্যারায় পজিশনে আসবে, ঠিক, আর এখানে কোনো পজিশন নেই, যে কোনো একটা জায়গায় আসতে পারে, কিন্তু অবভিয়াসলি ইলেকট্রোফিলিক অ্যাটাকটা এখানে বেশি প্রবাবিলিটি অ্যাজ কম্পেয়ার টু এটা। আবার যদি একটা ওএইচ গ্রুপ যুক্ত থাকে, ওএইচ গ্রুপ কি প্লাস আর এফেক্ট, ফলে যদি তিনজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি টুয়ার্ডস ইলেকট্রোফাইল, তাহলে অবভিয়াসলি বলবো যে OH এ সবচেয়ে প্রথম হবে। কেন? কারণ এটা অলরেডি এমনি 6 ইলেকট্রন আছে, আরও ইলেকট্রন বাড়িয়ে দিচ্ছে লোন পেয়ারটা। আর যদি এর সাথে আরেকজন থাকে, সেটা হচ্ছে নাইট্রো গ্রুপ যদি থাকে, তাহলে এখানে সবচেয়ে লিস্ট ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে। কেন? কারণ এই মাইনাস আর, অর্থাৎ ইলেকট্রন উইথড্র করছে, মেটা ডিরেক্টিং ঠিক, আবার ইলেকট্রন উইথড্র করছে ফ্রম দ্য নিউক্লিয়াস। তাহলে যদি এদের অর্ডারটা বলে, তাহলে সবচেয়ে প্রথম কোথায় হবে? এটা 1 নম্বর হবে, মানে রিঅ্যাক্টিভিটি ইলেকট্রোফাইলের রেসপেক্টে। এটা হবে তোর 2 নম্বর, এটা হবে তোর 3 নম্বর, আর এটা হবে তোর 4 নম্বর। কারণ এটা মাইনাস আই, এটাই কিন্তু মাইনাস আর, আমরা জানি যে মাইনাস আর এফেক্টটা মাইনাস আই এফেক্টের থেকে বেশি জোরালো।